আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মাত্র একটি প্রশ্ন করেছিলাম, যার উত্তর পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি উল্টে পাল্টে দিতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরটি ঠিক এমনই এক টানটান রোমাঞ্চকর মোড় এনে দিয়েছে বাংলাদেশের ভাগ্যে। প্রথম বিদেশ সফর হিসেবে ভারত কিংবা ওয়াশিংটনকে বেছে না নিয়ে ঢাকা সরাসরি পা বাড়িয়েছে কুয়ালালামপুর এবং বেইজিংয়ের রেড কার্পেটে। 17টি মেগা চুক্তি এবং $2.2 বিলিয়ন সামরিক ডিল, এই একটি সফর বাংলাদেশের ভবিষ্যৎকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যা হয়তো কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। বাংলাদেশের নতুন সরকারের ক্ষমতার সমীকরণ নিয়ে যখন কূটনীতিক মহল ব্যস্ত, ঠিক তখনই প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে তার প্রথম বড় চালটি চাললেন। মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজারের জটিলতা দূর করে বিপুল সংখ্যক কর্মসংস্থানের আশ্বাস আদায়ের পর তিনি সরাসরি অবতরণ করেন বেইজিংয়ে। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকটি শুধুমাত্র সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়ে এক গুরুত্বপূর্ণ কৌশলগত আলোচনা। 171টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সামার ডাভোস ইকোনমিক ফোরামেও বাংলাদেশের অংশগ্রহণও স্পষ্ট করে দিয়েছে যে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময় ঢাকা নতুন বিনিয়োগ, নতুন বাজার এবং নতুন সামরিক অংশীদার খুঁজছে। বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঘোষণা করেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ প্রতিহত করতে চীন পাশে থাকবে, তখন স্পষ্ট হয়ে যায় যে ঢাকার নতুন প্রশাসন বেইজিংয়ের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন অর্জন করেছে। এই সফরের অন্যতম প্রধান ভিত্তি ছিল 17টি সমঝোতা সংস্মারক বা এমওইউ স্বাক্ষর, যা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক করিডোর এবং মেগা অবকাঠামো প্রকল্পের চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি তবে চীনের হাতে বন্দী হতে চলেছে? উত্তরটি হ্যাঁ এবং না এর এক জটিল মিশ্রণ। বাংলাদেশ বর্তমানে কাঁচামাল, ভারী যন্ত্রপাতি, বৃহৎ সেতু নির্মাণের স্প্যান, টানেল প্রযুক্তি এবং বিভিন্ন অবকাঠামোগত ক্ষমতার জন্য চীনের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। অর্থাৎ ঋণের বোঝা কাঁধে না নিয়ে চীনের পুঁজি ও প্রযুক্তিকে বাংলাদেশের মাটিতে কাজে লাগানোর একটি বাস্তবমুখী কৌশল গ্রহণ করা হয়েছে। কৌশলগত ও সামরিক দিক থেকে এই সফরের সবচেয়ে বিস্ফোরক অংশ হল চীনের কাছ থেকে প্রায় $2.2 বিলিয়ন মূল্যের 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা। PL-15E বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহনে সক্ষম এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস দীর্ঘদিন ধরেই চীনা তৈরি সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল। তবে J-10CE চুক্তি বিমান বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু আকাশ প্রতিরক্ষাই নয়, বরং বঙ্গোপসাগর এবং সামগ্রিক আঞ্চলিক ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের সামরিক সার্বভৌমত্বের একটি শক্তিশালী বার্তাও বহন করে। অন্যদিকে এই মহাকূটনৈতিক সফরের প্রতিটি মুহূর্ত ভারতের সাউথ ব্লকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছে। দিল্লির এই অস্বস্তির পেছনে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, ঐতিহ্যের ভাঙন। বাংলাদেশের যে কোনো নতুন সরকার প্রধান সাধারণত প্রথম বিদেশ সফরে ভারত সফর করেন, যা এক প্রকার অলিখিত কূটনৈতিক প্রথায় পরিণত হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে এড়িয়ে প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করায় নয়াদিল্লির নীতি নির্ধারকদের কাছে এটি একটি বড় মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। দ্বিতীয়ত, আকাশ সীমার ভারসাম্য পরিবর্তন। পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে যে J-10CE ফাইটার জেট ব্যবহার করে, একই শ্রেণীর বিমান এখন বাংলাদেশের বিমান বাহিনীতেও যুক্ত হতে যাচ্ছে। ফলে ভারতের পূর্ব সীমান্তের আকাশে উন্নত চীনা প্রযুক্তির উপস্থিতি দেশটির সামরিক সমরবিদদের নতুন করে প্রতিরক্ষা পরিকল্পনা সাজাতে বাধ্য করছে। তৃতীয়ত, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা। বাংলাদেশের উত্তর সীমান্ত ভারতের অত্যন্ত কৌশলগত এই করিডোরের নিকটবর্তী। ফলে বাংলাদেশের সঙ্গে চীনের গভীর অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ভবিষ্যতে ভারতের পূর্বাঞ্চলীয় সুরক্ষা বলয়ের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে দিল্লিতে উদ্বেগ বাড়ছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এককভাবে চীনের হাতে চলে যাচ্ছে না, বরং বাংলাদেশ বর্তমানে একটি কৌশলগত ভারসাম্য বা স্ট্র্যাটেজিক রিব্যালেন্সিং নীতির গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরাশক্তিদের প্রতিযোগিতায় কোনো একক পক্ষের সঙ্গে সম্পূর্ণভাবে
যুক্ত না হয়ে নিজের অর্থনৈতিক ও সামরিক স্বার্থে বেইজিংয়ের প্রযুক্তি ও পুঁজিকে কাজে লাগানোই ঢাকার মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, ভারতের মতো নিকটতম প্রতিবেশীকে দীর্ঘমেয়াদে কতটা দূরে রাখা সম্ভব, আর বেইজিংয়ের এই বিশাল অর্থনৈতিক ও সামরিক প্রভাবের বিনিময়ে ভবিষ্যতে বাংলাদেশকে কোনো ভূ-রাজনৈতিক মূল্য দিতে হবে কিনা, সেই উত্তর আজ কারো কাছে নেই। সময়ের স্রোতই বলে দেবে বেইজিং সফরের এই অধ্যায় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে নাকি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন প্রতিযোগিতার সূচনা করবে।